আজকে ক্লাসটা আমরা শুরু করছি। আজকে আমরা এই প্রথম অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদেরকে জিজ্ঞেস করবো আর কি প্রশ্নগুলো। তো যে প্রশ্নগুলো অ্যান্সার বলতে পারবা সে হ্যান্ড রেজ করবা, আমি তার মাইক্রোফোনটা আনমিউট করে দিব। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো আর কি। আমরা প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম যে এমসিকিউ প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোনটি ক্রোমিক অ্যাসিড? এটার অ্যান্সার কে বলতে পারবা? কোনটি ক্রোমিক অ্যাসিড? কোনটি সঠিক উত্তর এখানে? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, কোনটা সঠিক অ্যান্সার এখানে? না স্যার, ওটা না স্যার, যে আপনার মিটিং আইডিতে প্রবলেম আছে। 1 2 3 4 5 6 মাত্র 6টা ডিজিটে মিটিং আইডি তো নিচ্ছে না জুম। ইভেন এখন এর আগে তো সবগুলোতে এই মিটিং আইডিতে নিচ্ছিল। না স্যার, মিটিং আইডি তো আইডি আগে বড় ছিল। না, মিটিং জি আইডি। স্যার, আইডি। জি স্যার, পাসওয়ার্ড ঠিকই আছে, আইডি। ফেসবুকে জি স্যার, ফেসবুকে ফেসবুকেও তো ওটাই দিয়েছেন, ওয়েবসাইটেও তো ওটাই দেওয়া দেখছি, ওটা তো নিচ্ছে না। আচ্ছা, এক মিনিট আমি একটু চেক করে দিচ্ছি। স্যার আপনাকে মেল। সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট দরকার? স্যার এটা 2.65 গ্রাম। 2.65 গ্রাম। ওকে, এটা অ্যান্সারটা ঠিক আছে। দেন পরের প্রশ্নটা হচ্ছে এই যন্ত্রটির নাম কি? এখানে একটা যন্ত্র দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা একটা যন্ত্রের চিত্র দেওয়া আছে। আচ্ছা, এটার নাম কি হবে? বুলেট। এটার নাম বুলেট না। স্যার এটা পিপেট। কারেক্ট, এটার নাম হচ্ছে পিপেট। আচ্ছা, তারপর ট্রাইটেশন কালে, পরের প্রশ্নটা হচ্ছে ট্রাইটেশন কালে তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়? এটার অ্যান্সারটা কি হবে? তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়? স্যার মেটালিং সিলিন্ডার কনিক্যাল ফ্লাক্স। না না স্যার বুরেট আর পিপেট। কারেক্ট, এটা হচ্ছে বুলেট এবং পিপেট। আচ্ছা, বুলেট ও পিপেট কোন কাচে তৈরি হয়? এটা কাঁচ হবে, কোন কাঁচ ব্যবহৃত হয় বুলেট এবং পিপেট তৈরিতে? বড় সিলিকেট। না, বোরোসিলিকেট না, এটা হচ্ছে স্যার নেটওয়ার্ক পাইরেক্স। প্রবলেম দিচ্ছে স্যার, কথা কি বুঝতে পারছেন আমার? হ্যাঁ, তোমার কথা একটু পরে শোনা যাচ্ছে আর কি। তো এখানে বুলেট ও পিপেট তৈরির কাজে যে কাঁচ ব্যবহার করা হয় সেটা হচ্ছে পাইরেক্স কাঁচ ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে প্রশ্নটা হলো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা কাঁচ যন্ত্র পরিষ্কার করতে কোন ধরনের বিক্রিয়া ঘটে? এটার অ্যান্সার কে বলতে পারবা? স্যার জারণ ঘটে স্যার। জারণ ঘটে। তারপরে একটা হেজার প্রতীক দেওয়া আছে, এই চিহ্নটি কোন ধরনের রাসায়নিক পদার্থের জন্য ব্যবহৃত হয়? হ্যাঁ বলো। দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করি। হ্যাঁ,
স্যার হ্যাঁ, ফ্লেমেবল এটা আর কি, দাহ্য পদার্থ স্যার, ক হবে 12তে। ফ্লেমেবল। আচ্ছা, দাহ্য পদার্থ, সবাই সেটা বলে। দাহ্য পদার্থে অ্যাকচুয়ালি কাছাকাছি এই ধরনেরই, তবে যখন মাঝখানে এরকম গোল চিহ্নটা থাকবে তখন সেটা হবে জারক পদার্থ। বিস্ফোরক মনে হয়। না, জারক জারক। পদার্থ। ফ্লেমের ক্ষেত্রে জারক শুধু, পদার্থ হয় না এটা? হ্যাঁ, না শুধু, হ্যাঁ এটা শুধু, এটা হচ্ছে জারক পদার্থের, এটা ঠিক আছে, জারক। এটা জারক পদার্থের। যদি মাঝখানে এই গোল চিহ্নটা না থাকে তাহলে সেটা হবে ফ্লেমের, আর যদি গোল চিহ্নটা দেওয়া থাকে তাহলে সেটা হবে জারক পদার্থের। আচ্ছা, তারপর সেই মাইক্রো পদ্ধতিতে হাইড্রোজেন সালফাইড ব্যবহার না করে নিচের কোনটিকে ব্যবহার করা হয়? হাইড্রোজেন সালফাইড সরাসরি ব্যবহার না করে কোনটি ব্যবহার করা হয়? এটার অ্যান্সার কে বলতে পারবা? স্যার আমি বলবো। হ্যাঁ বলো। স্যার CH3CHNH2 স্যার, এইটা হবে, মানে এটার নাম কি সেটা তো খেয়াল নেই, এটা মনে আছে খালি। Yes, স্যার, আমার CH3 CSNH2। আচ্ছা, এটার নাম হচ্ছে থায়োএসিডামাইড। এটার নাম হচ্ছে থায়োএসিডামাইড, ঠিক আছে। ওকে। তারপরে প্রশ্ন হচ্ছে ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত বেনজিনের বিকল্প রূপে কোনটি ব্যবহৃত হয়? টলুইন। কারেক্ট, টলুইন ব্যবহৃত হয়। আচ্ছা, পরের প্রশ্নে আসি আমরা। তারপর প্রশ্ন, শরীরের কোন অংশে অ্যাসিড পড়লে কোন দ্রব্য ব্যবহার করা হয়? স্যার 5% সোডিয়াম হাইড্রোক্সাইড। না, আরেকজনকে জিজ্ঞেস করি। অ্যাসিড পড়লে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমি ব্যবহার করি, সেটা তো তীব্র ক্ষার হয়ে যাবে, তখন আরো সমস্যা তৈরি হবে। কোনটা ব্যবহার করা যাবে? স্যার ঘ। স্যার ঘ। এটা হচ্ছে যে 5% সোডিয়াম ঠিক আছে, বাইকার্বনেট। রাইট, দুজনেই সঠিক অ্যান্সার দিচ্ছে, এটা ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপর হচ্ছে বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়? কে বলতে পারবে এটা অ্যান্সার? বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়? কেউ কি বলতে পারবে? স্যার 0.1 মিলিলিটার। রাইট, 0.1 মিলিলিটার। তারপর সূক্ষ্মভাবে স্বল্প আয়তন তরল পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়? স্যার বুরেট। রাইট, বুরেট। তারপর হচ্ছে কোনটি দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য? স্যার পিপেট। কারেক্ট অ্যান্সার এটাও। আচ্ছা, তারপরটা হচ্ছে নিচের কোনটিতে তাপ দেওয়ার জন্য তার জালি ব্যবহৃত হয় না? হ্যাঁ স্যার বল। স্যার কনিক্যাল ফ্লাক্স। না, কনিক্যাল ফ্লাক্সে তাপ দেওয়ার জন্য অবশ্যই তোমার এটা ব্যবহার করতে হবে আর কি, তার জালি ব্যবহার করতে হবে। স্যার পোর্সেলেইন বাটি। না, এটা অ্যান্সার হচ্ছে টেস্ট টিউব। টেস্ট টিউবকে যখন আমরা বার্নারে তাপ দিব তখন তোমার শুধুমাত্র টেস্ট টিউব হোল্ডার হলেই চলবে। আর বাকি যতগুলো জিনিস আছে, কনিক্যাল ফ্লাক্স, বিকার, পোর্সেলিন, এগুলোতে আসলে আমরা হাত দিয়ে ধরে তাপ দিতে পারবো না। এগুলোকে ত্রিপদী যে স্ট্যান্ড আছে তার উপরে তার জালি রেখে তার উপরে এটাকে স্থাপন করতে হবে, ঠিক আছে, তাহলে তোমার ঠিকভাবে এটাকে তাপ দেওয়া যাবে। তারপরে প্রশ্ন হচ্ছে MSDS এর পূর্ণ নাম কি? MSDS এর পূর্ণ নাম কি? স্যার ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। ওকে। তারপর হচ্ছে কোনটি শুষ্ক কারক রূপে কাজ করে?
এখানে কোনটি শুষ্ক কারক হিসেবে কাজ করে? স্যার P2O5 ওইটা রাইট, ফসফরাস পেন্টঅক্সাইড। ওকে, তারপরটা হচ্ছে সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নমুনা ভর কত? সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার ক্ষেত্রে তোমার গ্রহণযোগ্য মান 60 কোনটি? মিলিগ্রাম। 60 মিলিগ্রাম, রাইট। তারপরটা হচ্ছে 100 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিডের দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম অক্সালিক অ্যাসিড প্রয়োজন? স্যার 0.90। 0.90, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আমরা চলে যাব কিছু সৃজনশীল প্রশ্নে। সেখানে আমরা ওই সৃজনশীল প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করব। এখানে প্রথম যে সৃজনশীল প্রশ্নটা আছে, এখানে কয়েকটা রাসায়নিক দ্রব্যের সংকেত দেওয়া আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড। তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে রাইডার ধ্রুবক কি? এটার অ্যান্সার কে বলতে পারবা? রাইডার ধ্রুবকটা কি? কেউ কে বলতে পারবা রাইডার ধ্রুবকটা কি? কারো মনে আছে? স্যার রাসায়নিক নিক্ষেপের বামে দৈর্ঘ্যের উপর শতাংশ ব্যবহৃত রাইডারের ওজনের পার্থক্য মান এই রাইডার। ঠিক আছে, তবে আমরা এটাকে পলভঙ্গি ব্যালেন্সটা বললে ভালো। হ্যাঁ, পলভঙ্গি ব্যালেন্সে বিমের উপরে তোমার তোমার কি বলে রাইডারের ওজনের ভরের যে পার্থক্য প্রতি শতাংশে, সেটাকে রাইডার ধ্রুবক বলা হয়। তো বুরেট কি রূপে পরিষ্কার করা হয়? এটা কে বলতে পারবা? বুরেট কি রূপে পরিষ্কার করতে হয় বা করা হয়? বুরেট পরিষ্কার করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে একদম নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। নর্মাল পানি দিয়ে পরিষ্কার করার পর যদি তার মধ্যে গ্রিস বা অন্যান্য ময়লা আটকে থাকে, তাহলে ডিটারজেন্ট ব্যবহার করে সেটাকে পরিষ্কার করতে হবে। তো ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করার পর তারপরে আবার পাতিত পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এবং এই ক্ষেত্রে পরিষ্কার করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তুমি যখন ডিটারজেন্ট দিয়ে ভেতরের অংশটা পরিষ্কার করবা, তখন নিচের স্টপ কর্কটা খুলে দিয়ে কিন্তু পানিটাকে নিচ দিয়ে ফেলে দিতে হবে। তাহলে আমাদের বুলেটের নিচের অংশটা পরিষ্কার হয়ে যাবে এবং উপরের অংশটা পরিষ্কার হবে। তারপর ভালোভাবে সাধারণ পানি দিয়ে আবার পরিষ্কার করে তারপরে হচ্ছে পাতিত পানি দিয়ে পরিষ্কার করতে হবে। আচ্ছা, তারপর উদ্দীপকের রাসায়নিক দ্রব্যের ল্যাবরেটরিতে নিরাপদ সংরক্ষণ ব্যাখ্যা করো। তো যে রাসায়নিক পদার্থগুলো আছে, এদের ল্যাবরেটরিতে নিরাপদ সংরক্ষণ ব্যাখ্যা করতে হবে। কারো কোনো ধারণা আছে এই প্রশ্নটার অ্যান্সার আমরা কিভাবে লিখতে পারি? কারো কোনো ধারণা থাকলে সে হ্যান্ড রেজ করো, যে হ্যাঁ আমরা এই প্রশ্নটা কিভাবে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, সোডিয়াম কিন্তু এখানে প্রত্যেকটা রাসায়নিক পদার্থের কথা আমাদেরকে লিখতে হবে। এখানে যে সোডিয়াম আছে, এটা কিন্তু বিষাক্ত রাসায়নিক পদার্থ, আবার একই সাথে এটা কিন্তু একটা বিজারক পদার্থ, তাই না? তো এই পদার্থটা কিন্তু খুব দ্রুত, যেহেতু খুব সক্রিয় ধাতু, তাই এটা খুব দ্রুত গতিতে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিন্তু সোডিয়াম অক্সাইড গঠন করে, এবং সেই সোডিয়াম অক্সাইডটা আবার বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সেটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়, অথবা সেটা কিন্তু বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেটে রূপান্তরিত হয়। এবং সোডিয়াম কার্বনেটটা কিন্তু একটা সাদা বর্ণের তোমার কঠিন যৌগ। তো দেখা যায় ওইখানে সোডিয়ামের উপরে সোডিয়াম কার্বনেটের একটা প্রলেপ পড়ে যায়, সাদা রঙের প্রলেপ পড়ে যায়।
তো এটাকে কিন্তু তখন আর সরাসরি আমরা বিক্রিয়াতে ব্যবহার করতে পারবো না, তখন আবার এটাকে আমাকে পরিষ্কার করে নিয়ে তারপর কাজ করতে হবে, তাই না? তো আর এছাড়া এটাকে হাত দিয়েও ধরা যাবে না। হাত দিয়ে ধরলে আমাদের হাতের যে ময়েশ্চার আছে বা আর্দ্রতা, সেই আর্দ্রতার সাথে সেটা বিক্রিয়া করে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, যেটা হচ্ছে আমাদের ত্বককে পুড়িয়ে ফেলবে। তো সেই কারণে এটাকে নিরাপদে সংরক্ষণ করা হয়, যেহেতু এটা খুব সক্রিয় ধাতু। এটাকে একটা নিরপেক্ষ বা নিরপেক্ষ দ্রাবক, যেমন ধরো পেট্রোলিয়াম জাতীয় পদার্থের মধ্যে ডুবিয়ে রাখা হয়, যেমন কেরোসিনের মধ্যে রাখা হয়, যাতে এটা বাতাসের সংস্পর্শে না আসে এবং এটা কোনো রূপ বিক্রিয়া না করে। আর আমরা যখন ল্যাবরেটরিতে কোনো কাজের জন্য এটা ব্যবহার করব, তখন অবশ্যই এটাকে ওই কেরোসিন থেকে বের করে ছুরি দিয়ে কেটে তারপর ব্যবহার করতে হবে। তারপর আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা জারক পদার্থ। এটাকেও কিন্তু আমাদেরকে বিজারক পদার্থ থেকে দূরে রেখে তারপরে সংরক্ষণ করতে হবে। তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা একটা তীব্র অ্যাসিড। এটা ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু নিরাপত্তা অবলম্বন করতে হবে, কারণ এই জিনিসটা ব্যবহারের ক্ষেত্রে তোমার যদি কোনো কারণে অসতর্কভাবে তোমার হাতে, পায়ে বা গায়ে এসে পড়ে, তাহলে কিন্তু সেই জায়গাটা সে কি করবে, পুড়িয়ে ফেলবে। এটা কিন্তু একটা তীব্র জারক পদার্থ। তো এটাকেও কিন্তু ল্যাবরেটরিতে তোমার ক্ষার জাতীয় পদার্থ থেকে দূরে রাখতে হবে। তারপরে বেশি উত্তপ্ত জায়গা থেকেও এটাকে দূরে রাখতে হবে। আর আরেকটা জিনিস হলো, ল্যাবরেটরিতে খুব বেশি উপরের যে কম্পার্টমেন্ট বা র্যাক, তার মধ্যে এটা রাখা যাবে না, কারণ এই জিনিসটা উপর থেকে নামাতে গেলে অসতর্কভাবে যদি এটা পড়ে যায়, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব, তাই না? তারপর হচ্ছে তোমার কি বলে এটাকে, যে এই যে এটাকে আবার ওই ল্যাবরেটরিতে নিচের দিকেও এর কন্টেনার গুলো রাখা যাবে না, ফ্লোরের মধ্যে এই কন্টেনার গুলো রাখা যাবে না। রাখলে আমাদের যেটা সমস্যা হবে, আমরা যদি অসতর্কভাবে হাঁটাচলা করি, আমাদের পায়ের সাথে ধাক্কা লেগে এটা নিচে পড়ে গিয়ে কিন্তু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এই রাসায়নিক পদার্থগুলো সংরক্ষণের ক্ষেত্রে। তারপরে যে প্রশ্নটা আছে, পরিবেশ সংরক্ষণে ল্যাবরেটরিতে উদ্দীপকের রাসায়নিক দ্রব্যাদির পরিমিত ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করো। তো এই যে রাসায়নিক পদার্থগুলো আছে, এগুলো ব্যবহারের মানে পরিমিত ব্যবহারের দিকে আমাদের সতর্কতা রাখতে হবে। যেমন এই যে সোডিয়ামটা, এটা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে। এটা যেহেতু খুব দ্রুত গতিতে তোমার পানির সাথে বা কোনো একটা বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে ফেলে, তো এটাকে খুব বেশি ব্যবহার করা যাবে না, এবং যেন তেন ভাবে পানিতে ফেলে দেওয়া, এগুলো করা যাবে না। আমরা অসতর্কভাবে কোনো কারণে পানিতে হঠাৎ করে সোডিয়াম ফেলে দিলে কিন্তু সেখানে তীব্রভাবে সে পানির সাথে বিক্রিয়া করে সেখানে আগুন ধরে যেতে পারে। তারপরে যখন আমরা পানিতে ফেলবো, সেই জায়গায় এটা পানির সাথে বিক্রিয়া করে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার তৈরি করবে। ফলে আমাদের যে মানে নদী বা পুকুরের যে পরিবেশ, পানির যে পিএইচ, সেই পিএইচ এর মানটা কিন্তু তখন তোমার বেড়ে যাবে। তারপরে মাটিতে ফেললে মাটির পিএইচও বেড়ে যাবে। তো পিএইচ এর মান যদি 9 থেকে বেশি হয়ে যায়, বা পিএইচ এর মান বেশি হলে সেই ক্ষারধর্মী মাটিতে কিন্তু উদ্ভিদ জন্মায় না, বা ধরো ফসল ফলানো যায় না। এছাড়া পুকুর বা নদী নালার পানির পিএইচ এর মানও 9 এর বেশি হয়ে গেলে সেই জায়গায় কিন্তু জলজ যে প্রাণীগুলো আছে, উদ্ভিদগুলো আছে, সেগুলো বাঁচতে পারে না। ঠিক একইভাবে অ্যাসিডও যদি আমরা এই সিঙ্কের মধ্য দিয়ে ফেলে দেই, তাহলে সেটা কিন্তু সোয়ারেজ লাইনের মধ্য দিয়ে দেখা যাবে যে নদী নালা খাল বিলে গিয়ে পড়তেছে। তো সেই জায়গার পিএইচ এর মানটা কিন্তু তখন কমে যাবে, এবং সেই জায়গার পিএইচ এর মান যদি খুব বেশি কমে যায়, তাহলে ওই অম্লধর্মী পরিবেশেও কিন্তু জলজ প্রাণীগুলো বাঁচতে পারবে না, এবং সেটা সে নিচে হলে তো বাঁচা অসম্ভব। এবং মাটির পিএইচও যদি আবার 3 থেকে কমে যায়, যদি আমরা মাটিতে এটা ফেলি, মাটির পিএইচ যদি 3 থেকে কমে যায়, তাহলেও কিন্তু সেই পরিবেশে তোমার উদ্ভিদ বা ফসল ফলানো সম্ভব হবে না। ঠিক আছে? তো এইভাবে এই প্রশ্নগুলোর অ্যান্সার আমাদেরকে লিখতে হবে। স্যার বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। স্যার বেসিনে না ফেলে তাহলে কি করা উচিত যাদের পরিবেশ সংরক্ষিত? হ্যাঁ, সেটা হচ্ছে যদি বিক্রিয়া শেষ করে ফেলা যায়, তাহলে তো ভিন্ন কথা, তখন এটা নিউট্রাল হয়ে যাবে। এছাড়া ল্যাবরেটরিতে আলাদা পাত্র থাকবে, যে জায়গায় তোমাকে এই ল্যাবরেটরির বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো ঠিক ওই জায়গায় ফেলতে হবে। মানে ওখানে ওয়েস্ট ম্যাটেরিয়াল ফেলার জায়গা থাকে,
ম্যাক্সিমাম ল্যাবরেটরিগুলো যেগুলো থাকে, যে তোমার এই তরল রাসায়নিক পদার্থগুলো যেগুলো বিষাক্ত রাসায়নিক পদার্থ, সেগুলো ফেলার জন্য আলাদা মানে ডাস্টবিনের মতো একটা অংশ থাকে, মানে ওইটা হচ্ছে বড় কাচের বোতল থাকে, সেখানে নিয়ে ফেলতে হয়। পরবর্তীতে এটাকে আবার মাটি চাপা দিয়ে ফেলা হয়, ঠিক আছে? তো এমনি সরাসরি নির্গত করা ঠিক বাট না। স্যার মাটি চাপা দিলে তো স্যার মাটির ক্ষতি হবে না। না, তুমি তো কাচের পাত্রে রেখে তারপরে মাটি চাপা দিচ্ছ, ও তো আচ্ছা, সরাসরি তো পাত্রে মাটি রেখে। সংস্পর্শ। হ্যাঁ, কোনো একটা কিছুর মধ্যে রেখে তারপর তুমি মাটি চাপা দিচ্ছ, তুমি তো এমন না যে সরাসরি মাটিতে ঢেলে দিচ্ছ আর কি, হ্যাঁ, গর্ত করে, সেরকম না। আর স্যার মাটির নিচে প্রেসারে যদি কোনো কারণে বোতলটা ভেঙে যায় বা ছিদ্র হয়ে যায় তখন ওই যে মাটির প্রেসারে জি স্যার, নিচে অনেক বেশি নিচে পুঁতে দিলে প্রেসারে হ্যাঁ, তো ফেটে যায়। না ওইটা হচ্ছে দুর্ঘটনা ঘটে যেতেই পারে, সেই ক্ষেত্রে তো মাটির পিএইচে একটু সমস্যা হবে। তবে তোমাকে খেয়াল রাখতে হবে যেন এই জিনিসটা না ঘটে আর কি, কারণ ওই জায়গায় মাটি চাপা দেওয়ার সময় তোমাকে সতর্ক থাকতে হবে যে হঠাৎ করে লিক করে গেলে মাটির তো মাটির যে উর্বরতা সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। যত সম্ভব প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। রাইট, যত সম্ভব তোমার সতর্কতার সাথেই কাজগুলো করতে হবে আর কি। ওকে, তো এই হলো প্রথম প্রশ্নের অ্যান্সার। তারপর আমরা দ্বিতীয় প্রশ্নটাতে যাই। এখানে দেখো চারটা তোমার কাচের যন্ত্রের ছবি দেওয়া আছে। প্রথমটা হচ্ছে এ পাত্রটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, তারপরেরটা হচ্ছে ভলিওমেট্রিক ফ্লাক্স, তারপরটা হচ্ছে মেজারিং সিলিন্ডার, তারপরটা হচ্ছে বুরেট। তো প্রথম প্রশ্নটা হচ্ছে রাসায়নিক বিশ্লেষণটা কি? রাসায়নিক বিশ্লেষণটা হচ্ছে তোমার যে প্রক্রিয়ায় আমরা কোনো একটা পদার্থের যে উপাদানগুলো আছে, হ্যাঁ, কোনো পদার্থের উপাদানগুলো অথবা কোনো মিশ্রণের উপাদানগুলোকে আমরা শনাক্তকরণ করি এবং এর পরিমাণ নির্ণয় করি, তাকে বলা হয় রাসায়নিক বিশ্লেষণ। আর পরের প্রশ্নটা হচ্ছে পিপেট ব্যবহারের সুবিধা। পিপেট ব্যবহারের সুবিধা হচ্ছে এতে আমরা সূক্ষ্মভাবে আয়তন পরিমাপ করতে পারি, বিশেষ করে আয়তন ভিত্তিক যে বিশ্লেষণ, আয়তনিক বিশ্লেষণ, সেই ক্ষেত্রে আমাদের আয়তনগুলো খুব সূক্ষ্মভাবে মেপে নিতে হয় টাইট্রেশনের ক্ষেত্রে, তখন এই পিপেটটাকে ব্যবহার করা হয় এবং এই পিপেট দিয়ে আমরা খুব সহজে অল্প পরিমাণ যে দ্রবণ সেটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারি। হ্যাঁ, তো আমি যখন তোমাদের ওই যে টাইট্রেশনের জিনিসটা পড়িয়েছিলাম তখন বলছিলাম যে আমরা এই যে আয়তনভিত্তিক ফ্লাক্স থেকে পিপেট দিয়ে যে প্রমাণ দ্রবণ সেটাকে কনিক্যাল ফ্লাক্সে নেব, তাহলে তুমি কিন্তু খুব ভালোভাবে বা সূক্ষ্মভাবে নির্দিষ্ট আয়তনের দ্রবণ তুমি এই আয়তনভিত্তিক ফ্লাক্স থেকে কনিক্যাল ফ্লাক্সে ট্রান্সফার করতে পারতেছো। এটাই হলো তোমার পিপেট ব্যবহারের সুবিধা। তারপরে গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে পাত্র এতে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ নির্ণয় করো। তো এ পাত্রে যে সালফিউরিক অ্যাসিড আছে তার পরিমাণটা নির্ণয় করতে হবে। কেউ কি বলতে পারবা যে এর জন্য ব্যবহৃত সূত্রটা কি? কিভাবে আমরা এ পাত্রে যে সালফিউরিক অ্যাসিড আছে তার পরিমাণটা নির্ণয় করতে পারি? এখানে ঘনমাত্রা দেওয়া আছে এবং আয়তনও দেওয়া আছে। স্যার W is equal to SVM by 1000 dm করতে হবে। রাইট, W equals to আর স্যার অ্যানসার হচ্ছে 0.98 SVM। এখানে S হচ্ছে মোলারিটিতে ঘনমাত্রা, V হচ্ছে আয়তন, M হচ্ছে আণবিক ভর সালফিউরিক অ্যাসিডের, ডিভাইড বাই হচ্ছে 1000। রাইট, এই সূত্র আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা এখানে কতটুকু সালফিউরিক অ্যাসিড আছে বের করে ফেলতে পারবো। তোমার অ্যানসার কত আসছে? 0.98। 0.98। আচ্ছা, সেটা 0. কি গ্রামে লিখতে হবে? হ্যাঁ, অবশ্যই এটা গ্রামে লিখবো আমরা। হ্যাঁ, 0.98 গ্রাম। কোথাও গ্রাম থেকে আবার মিলিগ্রামে কনভার্ট করে। হ্যাঁ, না না, আমাদের এখানে আর দরকার নাই, আমরা এখানে গ্রামেই লিখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে কোন গ্লাস সামগ্রীগুলো পরিমাণগত বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটা কি কেউ বলতে পারবা যে পরিমাণগত বিশ্লেষণ মানে হচ্ছে এখানে আমরা যে কোনো একটা পদার্থের পরিমাণ মানে ঘনমাত্রা নির্ণয় করব, তো সেই ক্ষেত্রে কোন কাচের যন্ত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ? এখানে যে চারটা দেওয়া আছে, কেউ কি বলতে পারবো? ডান দিক থেকে প্রথম দুইটা হবে। ডান দিক থেকে প্রথম দুইটা। বুরেট হবে, তারপরে এর আশেপাশে দুইটা নামগুলোই মুক্ত। আচ্ছা, এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার আর এটা হচ্ছে আয়তনভিত্তিক ফ্লাক্স। হ্যাঁ, তো এই তিনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে না? ডান দিক থেকে প্রথমটা এবং তৃতীয়টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি যখন এই পরিমাণগত বিশ্লেষণ করবা
বিশেষ করে টাইট্রেশন করবা, তখন তোমার একটা প্রমাণ দ্রবণ তৈরি করতে হবে। আর প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য এই আয়তন ভিত্তিক ফ্লাক্সটা হচ্ছে মাস্ট। এটা না থাকলে প্রমাণ দ্রবণ তৈরি করা যাবে না, ঠিক আছে? তো প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য এই যন্ত্রটা হচ্ছে মাস্ট, এটার গুরুত্ব অনেক বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে তুমি যেহেতু পরিমাণ নির্ণয় করবা, মানে যে রাসায়নিক বিক্রিয়াটা করবা সেখান থেকে কতটুকু অজানা ঘনমাত্রা দ্রবণ ব্যবহৃত হচ্ছে তার পরিমাণ নির্ণয়ের জন্য, মানে ভালোভাবে তার পরিমাণ, সূক্ষ্মভাবে তার পরিমাণ নির্ণয়ের জন্য এই বুরেট যন্ত্রটা ব্যবহার করা হয়। যেমন ধর আমি অ্যাসিড ক্ষারের টাইট্রেশন করব, অ্যাসিড এবং ক্ষারের, তখন আমি কিন্তু যে প্রমাণ দ্রবণ, ধরো ক্ষারটা যদি হয় প্রমাণ দ্রবণ, সেটাকে আমি এই আয়তনমিতিক ফ্লাক্সে তৈরি করব এবং সেটাকে আমরা পিপেট দিয়ে নিয়ে কনিক্যাল ফ্লাক্সে স্থানান্তর করব, ঠিক আছে? তারপরে বুলেটের মধ্যে আমরা নিব অজানা ঘনমাত্রার অ্যাসিডটা এবং তার আদি মান দেখে নিব, তারপরে আমরা ড্রপ ওয়াইজ এই কনিক্যাল ফ্লাক্সে বুলেট থেকে অ্যাসিডটা যোগ করব এবং বিক্রিয়াটা কিন্তু এই কনিক্যাল ফ্লাক্সেই হবে, ঠিক আছে? তারপর বিক্রিয়া শেষে কতটুকু আয়তন ব্যবহৃত হলো সেটাও আমরা বুলেট থেকে দেখে নিব। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আয়তনমিতিক ফ্লাক্স, আর একটা হচ্ছে প্রথমটা বুলেট, আর এরপরে হচ্ছে কনিক্যাল ফ্লাক্স যেখানে ওই বিক্রিয়াটা করা হবে। মেজারিং সিলিন্ডার অত বেশি গুরুত্বপূর্ণ না। ওকে, তারপরে আসে আমরা তৃতীয় প্রশ্ন। এখানে বলছে গুণগত বিশ্লেষণ রসায়নে কয়েকটি পদ্ধতি আছে এখানে, প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতির মধ্যে আবার দুইটা অংশ দেওয়া আছে, সেখানে রাসায়নিক দ্রব্য কতটুকু দ্রব্যের নাম দেওয়া আছে এবং তার পরিমাণ দেওয়া আছে। এখন রাসায়নিক দ্রব্য একটা হলো এক্স, একটা হলো ওয়াই, এবং এদের পরিমাণ দেওয়া 0.06 গ্রাম, আর এটা হচ্ছে 0.005 গ্রাম। আর দ্বিতীয় পদ্ধতিটাকে বলা আছে টাইট্রেশন। তো প্রথম প্রশ্ন এখানে ক নাম্বারটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড কি। তোমরা যখন এখানে ক্রোমিক অ্যাসিডের সংজ্ঞা লিখবা তখন অবশ্যই কিন্তু সাথে বিক্রিয়াটা লিখবা, মানে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা লিখবা, ওখানে যে জায়মান অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেটা দেখাবা। আর এখানে বলে দিতে হবে ক্রোমিক অ্যাসিডটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের একটা মিশ্রণ, যেখানে তোমাদের যদি ওই অনুপাতটা মনে থাকে সেটা বলে দিবা যে 40 ml পানিতে 4 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেটকে দ্রবীভূত করে তার সাথে আরো 40 ml সালফিউরিক অ্যাসিড যুক্ত করে ক্রোমিক অ্যাসিডটা প্রস্তুত করা হয়। তারপর মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন, প্রথমে মোলারিটির সংজ্ঞাটা লিখবা যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো পদার্থের যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলা হয়। তো যেহেতু এখানে মোলারিটির সংজ্ঞার মধ্যে তুমি দ্রবণের পরিমাণটাকে আয়তনে প্রকাশ করছো, মানে 1 লিটার বা 1000 ml আয়তনে প্রকাশ করছো, আয়তন কিন্তু আবার তাপমাত্রার উপর নির্ভরশীল, আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তো যেহেতু তাপমাত্রা চেঞ্জ করলে আয়তন চেঞ্জ হয় এবং আয়তন পরিবর্তিত হলে ঘনমাত্রা পরিবর্তিত হয়, মানে মোলারিটি পরিবর্তিত হয়, তাই মোলারিটি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল। এখানে গ নাম্বার প্রশ্ন হলো উদ্দীপকের 2 নং পদ্ধতিটি ব্যাখ্যা করো, মানে টাইট্রেশনের পদ্ধতিটি ব্যাখ্যা করো। এটা কিন্তু অলরেডি একটু আগে আমি ব্যাখ্যা করছি যে কিভাবে করতে হয়। প্রথমে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে একটা তোমার প্রমাণ দ্রবণ তৈরি করে নিতে হয় আয়তনমিতিক ফ্লাক্সে। তুমি 100 ml তৈরি করতে পারো, 250 ml তৈরি করতে পারো, যে কোনো আয়তনের দ্রবণ তৈরি করতে পারো। সেটা তৈরি করার জন্য ওই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের যত গ্রাম প্রয়োজন সেটাকে মেপে নিয়ে ব্যালেন্সে, মানে ডিজিটাল ব্যালেন্সে মেপে নিয়ে তারপরে তোমাকে নিতে হবে হচ্ছে আয়তনমিতিক ফ্লাক্সে। তারপর আয়তনমিতিক ফ্লাক্সের বাকি অংশটা পানি দিয়ে পূর্ণ করে দ্রবণটা তৈরি করতে হবে। তারপর সেখান থেকে নির্দিষ্ট আয়তনের দ্রবণ, মানে 10 ml অথবা 20 ml তোমাকে পিপেট দিয়ে কনিক্যাল ফ্লাক্সে নিতে হবে এবং নির্দেশক যোগ করতে হবে 1 থেকে 2 ড্রপ। তারপরে পিপেট থেকে, হ্যাঁ বলো। স্যার এই টাইট্রেশন সম্পর্কে বিস্তারিত কোথায় লেখা আছে, মানে আচ্ছা, টাইট্রেশনটা তোমরা আরো বিস্তারিত পড়বে হচ্ছে দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ে দেখাচ্ছিলাম অনেক কিছু লেখা। হ্যাঁ, ওখানে তোমরা ওইটা গ্রাফ সহ তোমরা পড়বা কিভাবে কোনটার সাথে বিক্রিয়া হচ্ছে, তারপরে তোমার শেষ বিন্দু কোনটা বা প্রশমন বিন্দু কোনটা, নির্দেশকের কাজ কি, নির্দেশক কিভাবে কাজ করে, ক্রিয়া কৌশল সবগুলাই তোমরা ওই 3rd চ্যাপ্টারে পড়বে এবং ম্যাথও করবে। এই সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো ওখানে করানো হবে। হ্যাঁ বলো। স্যার এখন কি আমি পড়তে পারি আমি জানার জন্য? হ্যাঁ, জানার জন্য পড়তে পারো, তবে ওখান থেকে কোনো ম্যাথ এখন আর আসবে না।
ওই টাইপের ডিটেলস ম্যাথ এখানে স্যার দেওয়া হবে এই না। চ্যাপ্টার আর ওই চ্যাপ্টারের মধ্যে অনেক সম্পর্ক হইতো, না কি, হ্যাঁ টাইপেরই ম্যাথ আর বিস্তারিত। হ্যাঁ অবশ্যই পড়তে পারো, এটার সাথে সম্পর্ক আছে। যেমন ধরো আমরা কিন্তু এই জায়গায় শতকরা ঘনমাত্রার সাথে মোলারিটির সম্পর্ক, তারপর মোলারিটির সাথে পিপিএম এর সম্পর্ক পড়ছি। স্যার পিপিএম এর রূপান্তর। হ্যাঁ রাইট, এই অঙ্কগুলা কিন্তু ওই সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টারেও আছে, ঠিক আছে। ওকে, তো কিছু এই কয়টা জিনিস এখানে রিলেটেড এই দুই চ্যাপ্টারে। তো যেটা বলছিলাম এটা হচ্ছে টাইট্রেশনের পদ্ধতি। তারপর আমরা বুলেটে নিব অজানা ঘনমাত্রার দ্রবণ, তারপরে বুলেট থেকে ড্রপ ওয়াইজ আমরা ওই কনিক্যাল ফ্লাক্সে অ্যাসিডটা যোগ করব। যখন বিক্রিয়া শেষ হয়ে যাবে তখন শেষ পার্টটা দেখে নিয়ে আদি পার্ট সেখান থেকে বাদ দিলে আমরা কতটুকু আয়তন ব্যবহৃত হলো সেটা পেয়ে যাব অজানা দ্রবণে। তারপরে আমরা যে সূত্র আছে এ এস বি ভিবি, এখানে এ হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, এস বি হচ্ছে ক্ষারের ঘনমাত্রা ইনটু ক্ষারের আয়তন, ইকুয়ালস টু হচ্ছে বি মানে ক্ষারের মোল সংখ্যা ইনটু অ্যাসিডের ঘনমাত্রা ইনটু অ্যাসিডের আয়তন। এই সূত্রে আমরা বাকি সবগুলো জিনিসের মান বসিয়ে দিয়ে এই অ্যাসিডের মানে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। এটি হচ্ছে টাইট্রেশন। আমি কতটুকু ক্ষার নিচ্ছি সেটা আয়তন আমি জানি, ঘনমাত্রা কত যেহেতু এটা প্রমাণ দ্রবণ আমি জানি, আর রাসায়নিক বিক্রিয়া থেকে মানে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া থেকে তাদের মোল সংখ্যা কত সেটা আমি দেখে নিব, আর কতটুকু আয়তন ব্যবহৃত হলো সেটা বুলেটের মান থেকে ভি এর মান বসায় নিব। টাইম শেষ হয়ে গেলে তোমরা আবার এই লিংকে জয়েন করবে। তো কতটুকু অ্যাসিড ব্যবহৃত হয়েছে বিক্রিয়ার সময় এটা বুলেট থেকে দেখে নিব ভি এ। তো এই সবগুলা মান বসাই দিলে আমরা এস এর মান বের করতে পারবো। এটি হচ্ছে টাইট্রেশন। আর ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের 1 নং-এ উল্লেখিত পদ্ধতি দুটির সুবিধা ও অসুবিধাগুলোর তুলনামূলক আলোচনা কর। তো এক্স এ যে রাসায়নিক দ্রব্যটা আছে সেটা ব্যবহৃত হয়েছে মাত্র 0.06 গ্রাম। কোন ধরনের বিশ্লেষণ পদ্ধতিতে এই পরিমাণ পদার্থ ব্যবহৃত হয়? 0.0। তো উদ্দীপকে 1 নং-এ উল্লেখিত পদ্ধতি দুটির সুবিধা এবং অসুবিধা তুলনামূলক আলোচনা করো আর কি। হ্যাঁ, তো 1 নং-এর মধ্যে তোমার দুইটা রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়েছে কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন পরিমাণে ব্যবহৃত হয়েছে। তো এক্স যে রাসায়নিক দ্রব্যটা আছে সেটা 0.06 গ্রাম ব্যবহৃত হয়েছে। তো কোন ধরনের রাসায়নিক বিশ্লেষণ পদ্ধতিতে এই 0.06 গ্রাম দ্রব্য ব্যবহৃত হইতে পারে? সেটা হলো তোমার সেমি মাইক্রো। এক্সটা হচ্ছে সেমি মাইক্রো পদ্ধতি, আর তোমার ওয়াইটা হচ্ছে ওয়াইটা কোন পদ্ধতি? ওয়াইটা হচ্ছে মাইক্রো পদ্ধতি। হ্যাঁ, তো এখানে তাহলে হ্যাঁ বলো। স্যার আমার কয়েকটা কোশ্চেন ছিল, ওগুলো একবারে কি কোশ্চেনগুলো পড়ানো শেষে করবো? হ্যাঁ বেশ হ্যাঁ কয়েকটা তো। হ্যাঁ, আরেকটা সৃজনশীল কোশ্চেন আছে, ওইটার পরে তুমি কোশ্চেনগুলো জিজ্ঞেস করো, ঠিক আছে? স্যার এত কম কেন পার্টিসিপেন্ট? ও তোমাদের সেকশনে আমার মনে হয় কমই থাকে। জিনিসটা শেষ করি আর কি। তাহলে এখানে তোমাদেরকে সেমি মাইক্রো এবং মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি দুটার মধ্যে তুলনামূলক আলোচনা করতে হবে। মানে কোনটাতে পরিবেশ দূষণ কম হয়, কোনটাতে পরিবেশ দূষণ বেশি, কোনটাতে রাসায়নিক পদার্থ কম ব্যবহৃত হয়, কোনটাতে বেশি ব্যবহৃত হয়, কোনটার যন্ত্রপাতির বা ইনস্ট্রুমেন্টের দাম বেশি, কোনটার ইনস্ট্রুমেন্টের দাম কম। হ্যাঁ, সেগুলো কিছু ইনস্ট্রুমেন্টের নামও উল্লেখ করবা। তারপরে কোনটা তুলনামূলকভাবে বেশি ব্যয় সাপেক্ষ, কোনটাতে ব্যয় কম, তারপর হচ্ছে কোনটাতে সময় বেশি প্রয়োজন হয়, কোনটাতে সময় কম প্রয়োজন হয়, এগুলো নিয়ে একটা তুলনামূলক আলোচনা এখানে তোমাকে করতে হবে, ঠিক আছে, এই সেমি মাইক্রো এবং মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে। তো তোমাকে যেমন সেমি মাইক্রো মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির কথা উল্লেখ করে দিবে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু উল্লেখ নাও করতে পারে। সেখানে রাসায়নিক পদার্থগুলোর পরিমাণ পাশে লেখা থাকতে পারে, সেই পরিমাণ দেখে তোমাকে বুঝতে হবে এটা কোন ধরনের রাসায়নিক বিশ্লেষণ, ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আরেকটা সৃজনশীল প্রশ্ন আমরা এখানে আলোচনা করব, সেটা হলো এই যে এখানে কিছু চিত্র দেওয়া আছে। প্রথমে একটা বিকার দেওয়া আছে, বিকার বোতল, যেখানে তোমার সিলভার নাইট্রেট সলিউশন আছে 0.01 মোলার, এবং পাশে আরো দুইটা হেজার্ড সিম্বল দেওয়া আছে। কেউ কি বলতে পারবা যে 2 নাম্বার এবং 3 নাম্বার হেজার্ড সিম্বল গুলো কি কি? 2 নাম্বারটা কি এবং 3 নাম্বারটা কি? 2 নাম্বার ফ্লেমেবল। ফ্লেমেবল। আর 3 নাম্বারটা?
ক্রস থাকলে সেটাকে আমরা কি বলি? বিষাক্ত রাসায়নিক পদার্থ বলি। হ্যাঁ বিষয় বিষাক্ত রাসায়নিক পদার্থ। আচ্ছা, তাহলে এখানে সেই মাইক্রো বিশ্লেষণকে এটা অলরেডি আমি কথা বলছি, যেটা সেই মাইক্রো বিশ্লেষণে হচ্ছে যেখানে তোমার 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম দ্রব্য ব্যবহৃত হয়, বা 0.2 থেকে 1 ml দ্রবণ ব্যবহৃত হয়, সেটাকে সেই মাইক্রো বিশ্লেষণ বলে। তার সোডিয়াম কার্বনকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন? এটা তুমি যখন ব্যাখ্যাটা লিখবা তখন অবশ্যই প্রথমে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের একটা সংজ্ঞা দিয়ে নিবা, তারপরে বৈশিষ্ট্য অনুযায়ী এটা ব্যাখ্যা করবা। যেমন ধরো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমার বাতাসের যে উপাদানগুলো, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এদের সাথে বিক্রিয়া করে না, তখন তোমাকে বলতে হবে সোডিয়াম কার্বনের বাতাসের যে উপাদানগুলো আছে তাদের সাথে বিক্রিয়া করে না। তারপর এটাকে প্রকৃতিতে বিশুদ্ধ রূপে বা বিভিন্ন অনুপাতে পাওয়া যায়। তারপরে এটা দিয়ে যে দ্রবণ প্রস্তুত করা হয়, মানে সোডিয়াম কার্বনেট দিয়ে যে দ্রবণ প্রস্তুত করা হয়, সেই দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন যাবত অপরিবর্তিত থাকে। তারপর এটা ডিজিটাল ব্যালেন্সের সাথে কোনরূপ বিক্রিয়া করে না, তাই এটাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। ঠিক আছে। আর উদ্দীপকের গ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের 1 নং চিত্রের বিকারকটির ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। তো এখানে ppm এককে প্রকাশ করার জন্য সূত্রটা কি? কারো কি মনে আছে? মোলারিটির সাথে ppm এককের সম্পর্ক কি? ppm ঘনমাত্রা ইকুয়ালস টু, হ্যাঁ বলো। মোল সংখ্যা গুণ আণবিক ভর ভাগ 100। আণবিক ভর ভাগ 100। মোল সংখ্যা হবে না মোলারিটিতে ঘনমাত্রা হবে? সরি, মোল সংখ্যা গুণ আণবিক ভর ভাগ 1000 ইনটু 100। ভাগ 1000 ইনটু 100। জি স্যার। এটা কি ছিল? মোল সংখ্যা গুণ আণবিক ভর ভাগ 10, এটা লিখতে হবে না, এটা মনে হয় ppm এর সাথে মোলারিটির সম্পর্ক না, এটা তুমি শতকরা ঘনমাত্রার সাথে মোলারিটির সম্পর্ক বলছো। এটা হবে 1000 মোলারিটিতে ঘনমাত্রা ইনটু আণবিক ভর ইনটু 1000। ঠিক আছে, এটা হবে সূত্র। তাহলে ppm একক ঘনমাত্রা ইকুয়ালস টু শতকরা করলে ওটা হবে। রাইট, শতকরা করলে ওইটা হবে ppm এককে ঘনমাত্রা ইনটু মোলারিটিতে ঘনমাত্রা ইনটু আণবিক ভর ইনটু 1000। এটি হচ্ছে সূত্রটা। এই সূত্রে তুমি মানগুলো যদি বসায় দাও, মোলারিটিতে ঘনমাত্রা আর সিলভার নাইট্রেটের আণবিক ভর, তাহলে তুমি কিন্তু ppm এককে ঘনমাত্রা পেয়ে যাবা। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের 2 নং ও 3 নং প্রতীক নির্দেশিত রাসায়নিক দ্রব্যগুলোর ব্যবহার পরবর্তী নিরাপদ পরিত্যাগের কারণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হয়, যুক্তি সহ তা ব্যাখ্যা করো। তো ফ্লেমেবল যে রাসায়নিক পদার্থগুলো আছে এবং যে বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো আছে, এগুলোকে কিভাবে নিরাপদে তোমার পরিত্যাগ করতে হয় সেগুলো নিয়ে এখানে আলোচনা। মূল বিষয় হচ্ছে ফ্লেমেবল রাসায়নিক পদার্থগুলো যেহেতু মানে এগুলো দাহ্য রাসায়নিক পদার্থ, খুব সহজে কিন্তু এগুলো মানে সাধারণত সামান্য একটু তাপমাত্রা বৃদ্ধি পেলে কিন্তু এগুলোতে আগুন ধরে যেতে পারে। ঠিক আছে, তাহলে এগুলা পরিত্যাগের ব্যাপারেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবং এগুলো ল্যাবরেটরিতে কিন্তু একটু শীতল পরিবেশে সংরক্ষণ করতে হবে। এবং এগুলোকে তাপ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সরাসরি তাপ দেওয়া যায় না, এগুলোকে ওয়াটার বাথে রেখে বা পানি বাথে রেখে তারপর তাপ দিতে হয়। ঠিক আছে, তো এই জন্য এগুলো ব্যবহারের ক্ষেত্রে তোমাকে যেমন সতর্কতা অবলম্বন করতে হবে, গ্লাভস, মাস্ক, তারপরে নিরাপদ চশমা ব্যবহার করতে হবে যাতে এগুলো কোনোভাবেই নিঃশ্বাসের সাথে শরীরের ভেতর প্রবেশ না করে, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এবং হাতের তাতে সংস্পর্শে আসলে যেটা হবে, তুমি হঠাৎ করে অসতর্কতা বশত কোনো কারণে একটু উত্তপ্ত অবস্থায় পরিবেশে চলে গেলে বা বার্নারের কাছে হাত চলে গেলে কিন্তু সেই জায়গায় আগুন ধরে যেতে পারে। আর বিষাক্ত রাসায়নিক যে পদার্থগুলো আছে, এগুলো তো বোঝাই যাচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ যেগুলোর মধ্যে আছে মার্কারি, লেড, তারপরে আছে সায়ানাইড যৌগগুলো, এগুলো কিন্তু খুবই বিষাক্ত পরিবেশে, মানে মানুষ এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর জন্য। তো এগুলো যদি যেন তেন ভাবে তুমি পানিতে ফেলে দাও, তাহলে সেই জায়গায় জলজ যে প্রাণীগুলো আছে সেগুলো কিন্তু এই সায়ানাইডের বা এই বিষাক্ত রাসায়নিক পদার্থের বিষাক্ততার কারণে মারা যেতে পারে। তারপরে তোমার ওই জায়গার যে, যদি আমরা সরাসরি বাতাসে এগুলোকে নির্গত করি, তাহলে ওই জায়গার বায়ুতে এই ভারী ধাতু বা বিষাক্ত রাসায়নিক পদার্থের পরিমাণ বেড়ে গেলে আমাদের কিন্তু শ্বাস প্রশ্বাসের সাথে এই বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো শরীরের ভেতর প্রবেশ করবে এবং আমাদের শরীরের যে তোমার ফ্যাট থাকে সেই ফ্যাটে গিয়ে সঞ্চিত হবে এবং এগুলো পরবর্তীতে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করবে। সেটা চর্মরোগ হতে পারে, ব্রেনের রোগ হতে পারে, বা
ক্যান্সারের মতো রোগের সৃষ্টি করতে পারে। ঠিক আছে? তো আর পানিতে ফেলে দিলে এগুলো কিন্তু জলজ যে উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদের মধ্যে সঞ্চিত হয়, এবং সেই উদ্ভিদগুলো যখন মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে তখন মাছের শরীরে প্রবেশ করে, এবং মাছ থেকে পরবর্তীতে দেখা যায় আবার আমাদের শরীরে প্রবেশ করে। আর সায়ানাইড জাতীয় যে বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো আছে এগুলো কিন্তু পরিবেশে নির্গত করলে ওই মাছগুলো কিন্তু তখনই তাৎক্ষণিকভাবে মারা যাবে। আর এগুলো এতই বিষাক্ত রাসায়নিক পদার্থ, এগুলো খুব অল্প পরিমাণে যদি একসাথে কারো শরীরের ভেতরে প্রবেশ করে তাহলে কিন্তু সেই মানুষটা মারা যেতে পারে। ঠিক আছে? তো এগুলো নিরাপদে পরিত্যাগ করতে হবে যথাযথ স্থানে, বা কন্টেনারের মধ্যে ভর্তি করে সে কন্টেনারের মুখ আটকে তারপরে মাটি চাপা দিতে হবে, যেন তেন ভাবে প্রকৃতিতে নির্গত করা যাবে না। তো এগুলো তোমরা একটু ভালোভাবে পড়বা। তো এই রাসায়নিক পদার্থগুলো যে হেজার প্রতীকগুলো বইতে দেওয়া আছে তার পাশে দেখবা হেজার প্রতীক, এই হেজার প্রতীকের জন্য যে রাসায়নিক পদার্থগুলো আছে সেই পদার্থের কিছু উদাহরণ দেওয়া আছে, সেগুলো পড়বা। এগুলো ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় এবং আমাদের কি কি ক্ষতি হতে পারে সেগুলো একটু পড়বা, তাহলে এই প্রশ্নগুলো অ্যান্সার তোমরা দিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত আমরা প্রশ্ন পড়বো। তো দীপ, তোমার মনে হয় কিছু প্রশ্ন ছিল, তুমি প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারো। স্যার হ্যাঁ, বলো। সৃজনশীল তো আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ, ওইটা একই ধরনের প্রশ্ন, কাছাকাছি। অলরেডি আমরা ট্রাইটেশন ব্যাখ্যা করছি, এবং এই ম্যাথটাও সহজ। মানে বি পাত্রের যে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয়, এই ধরনের ম্যাথ অবশ্য তোমাদের মনে হয় করানো হয় না, হয়েছে কি না? এই ধরনের ম্যাথ তোমাদের করানো হয় নাই। আমি জাস্ট এটা একটু সূত্রটা লিখে দিই আর কি। এই অঙ্কটা করার জন্য আর কি, এখানে যে গ নাম্বারের প্রশ্নটা আছে যে উদ্দীপকের 10 ml বি দ্রবণকে পূর্ণ প্রশমনের জন্য কত ml সি দ্রবণ প্রয়োজন হবে, মানে সালফিউরিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন হবে। রাইট, স্টোইকিওমেট্রিকে করতে হবে। ঠিক আছে? তো এখানে প্রথমে তোমাকে, হ্যাঁ, তো এই ম্যাথটা তোমাকে করার জন্য প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের যে রাসায়নিক বিক্রিয়াটা সেই বিক্রিয়াটা লিখতে হবে, তবে অবশ্যই সমতা সূচক বিক্রিয়াটা লিখতে হবে। তাহলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, এবং বিক্রিয়া করে এখানে সোডিয়াম সালফেট লবণ উৎপন্ন করবে, সোডিয়াম সালফেট এবং সাথে পানি উৎপন্ন করবে। সোডিয়াম সালফেট প্লাস পানি। এখানে সূত্রটা হচ্ছে ASP VB equals to B SA VA। এখানে এটা হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, বিক্রিয়া অনুযায়ী অ্যাসিডের 1 মোল ব্যবহৃত হয়েছে, জন্য এটা মান হচ্ছে 1। আর এখানে এসবিটা হচ্ছে ক্ষারের ঘনমাত্রা, ক্ষারটা হচ্ছে 0.5 মোলার, 0.5 মোলার, তাহলে এসপি এর মান। এবং এই বিক্রিয়াতে তোমার 10 ml বি দ্রবণ ব্যবহার করা হয়েছে, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডে 10 ml ব্যবহার করা হয়েছে, তাহলে ভিবি এর মান হচ্ছে 10 ইকুয়ালস টু হচ্ছে বি হচ্ছে ক্ষারের মোল সংখ্যা, এটা হচ্ছে 2। বিক্রিয়া অনুযায়ী 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, আর এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, এটা হচ্ছে এস এর মান। এখান থেকে তুমি শুধু ভি এর মান বের করবা, এটাকে সলভ করলে ভি এর মান বের হয়ে যাবে। ঠিক আছে? আর হচ্ছে পরীক্ষার কাজের পর উদ্ধৃত বিকারকগুলোকে, হ্যাঁ 25 ml, তাই না? আচ্ছা, বিকারকগুলোকে ল্যাবরেটরিতে ড্রেনে ফেলে পরিবেশ ও স্বাস্থ্যের উপর কিরূপ ক্ষতিকারক প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো। তো অ্যাসিড এবং ক্ষারের যে ক্ষতিকারক প্রভাব এটা কিন্তু অলরেডি আমি প্রথম প্রশ্নের মধ্যে ব্যাখ্যা করছি। ঠিক আছে? এই জন্য বললাম এটা অলরেডি মোটামুটি ব্যাখ্যা করা হয়ে গেছে। ওকে, অ্যাসিড এবং ক্ষার পরিবেশে বেশি নির্গত হলে কি কি ক্ষতি হতে পারে পরিবেশের উপর এবং আমাদের স্বাস্থ্যের উপর, সেগুলো বলে দিলাম। ঠিক আছে? ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে যে এই অম্লীয় পরিবেশ বলো আর ক্ষারীয় পরিবেশ বলো, এর যে ধোঁয়াগুলো, বিশেষ করে তীব্র অ্যাসিডের ধোঁয়াগুলো, এগুলো কিন্তু আমাদের নিঃশ্বাসের সাথে শরীরের ভিতর প্রবেশ করলে শ্বাস প্রশ্বাসে কিন্তু জ্বালা পোড়া সৃষ্টি হবে ফুসফুসে। ঠিক আছে? বা শ্বাসনালীতে। তো এগুলো ব্যবহার ক্ষেত্রে কিন্তু এরকম মাস্ক ব্যবহার করতে হয়। এই পর্যন্তই হচ্ছে আজকে যে সৃজনশীল প্রশ্ন 5টাই ছিল। হ্যাঁ
বুঝিনি একটা। স্যার হ্যাঁ বলো বলো। যে আপনাকে যে একটা ছবি পাঠিয়েছিলাম পুরনো বই, পুরোনো বই। ইলেকট্রনের ডিলোকালাইজেশন আসলে কি বোঝায়? আচ্ছা, ইলেকট্রনের ডিলোকালাইজেশনটা হচ্ছে তোমার এই যে বেনজিন, হ্যাঁ ধরো আমি একটা বেনজিনেকে দেখাই, তাহলে জিনিসটা ভালো করে বোঝানো যাবে। স্যার বেনজিন দিয়ে এখানে লেখা আছে বেনজিনের উন্নত ইলেকট্রনের ডিলোকালাইজেশন। আচ্ছা, এখানে বেনজিনের 3টা তোমার পাই বন্ধন থাকে। আমি পাই বন্ধনগুলোকে ঠিক এইভাবে দিতে পারি, ঠিক আছে? যেমন ধরো এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, 5 এবং 6। এখন বলো তো দ্বিবন্ধনগুলো কোন কোন কার্বনের মধ্যে আছে? স্যার 1 2 3 4 5 6। আচ্ছা, এখন আমি কিন্তু দ্বিবন্ধনগুলো ঠিক এইভাবে দিতে পারি, এই জায়গায়, এই জায়গায় এবং এই জায়গায়। তার মানে হচ্ছে এখন হচ্ছে 2 3 4 5 এবং 6 1 এর মধ্যে আছে, তাই না? তো বেনজিনের মধ্যে এই যে পাই বন্ধনের ইলেকট্রনগুলো, হ্যাঁ পাই ইলেকট্রনগুলো, ওগুলো কিন্তু এক জায়গায় স্থির থাকে না, এরা সারাক্ষণ বেনজিন বলের মধ্য দিয়ে ঘুরতে থাকে। এই জিনিসটাকে বলা হয় ডিলোকালাইজেশন, মানে তার জায়গাটাকে তুমি স্থিরভাবে বলতে পারবে না যে ইলেকট্রনটা ঠিক এই জায়গায় আছে। সে সারাক্ষণ বেনজিন বলের মধ্যে দিয়ে ঘুরতে থাকে, তার নির্দিষ্ট কোনো স্থান নাই। এই ঘটনাটাকে বলা হয় ডিলোকালাইজেশন, ঠিক আছে? স্যার এই যে স্যার বেনজিনের মধ্যে মাঝে মধ্যে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে একটা বৃত্ত আঁকা রাইট, সার্কেল করা ভিতরে, ওটা কেন? মাঝে এই জন্যই দেওয়া হয় বৃত্ত দেওয়া, মানে কি যে এই পাই ইলেকট্রন গুলো বেনজিন বলের মধ্যে দিয়ে ঘুরতেছে, এই জন্য আমরা এরকম বৃত্ত দিয়ে দিই, মানে এগুলো ঘুরতেছে, এই স্থানটা বারবার চেঞ্জ স্যার হচ্ছে। বলয়ের যে কোনো স্থানে থাকতে পারে, যে কোনো স্থান থাকতে পারে। তবে ঠিক এরকম স্যার এটা তো আমাদের আরেকটা জিনিস বলে দিই, এটাকে বলা হয় অনুবন্ধী দ্বিবন্ধন, হ্যাঁ মানে একটা দ্বিবন্ধন একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন একটা একক বন্ধন, ঠিক এইভাবেই ঘুরতে থাকবে সারাক্ষণ। স্যার একান্তর বা অনুবন্ধী বলা হয়। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, এটাকে একান্তরও বন্ধন বলতে পারো, মানে একটা, স্যার একান্তরও তো বলা হয়। হ্যাঁ একান্তরও বলা হয়, ঠিক আছে, এটাকে একান্তরও বলা হয়। আবার এই পুরা ঘটনাটাকে ডিলোকালাইজেশন বলা হয়। এটা আরেকটা নাম আছে অনুরণন, ঠিক আছে, বা রেজোনেন্সও বলা হয়। স্যার এই আগের পুরো বইয়ে ঘটনাটাকে, তো সিলেবাসটা অনেক সুন্দর ছিল, তা আমাদের বই এত কমে দেওয়া হলো কেন? স্যার অনেক কিছু লেখা ছিল। না অনেক কিছু লেখা ছিল, কিন্তু সময়ের সাথে জিনিসগুলো চেঞ্জ হয়। আগে যেগুলো দরকার ছিল না সেগুলো কিছু বাদ দিয়ে দিছে, আবার কিছু নতুন জিনিস অ্যাড করছে, যেমন ক্রোমাটোগ্রাফি বা বিশ্লেষণ পদ্ধতিতে নতুন কিছু অ্যাড করছে, হ্যাঁ আইআর এগুলো অ্যাড করছে, যেগুলো আগের বইতে ভাবে ছিল না। হ্যাঁ, তারপরে তোমার ধরো গ্রুপ বৈশিষ্ট্য অনেক ডিটেলস ছিল, আরো বেশি ছিল, সেগুলো বাদ দিয়ে দিচ্ছে, যেগুলো অত বেশি দরকার নাই তোমাদের এই লেভেলের জন্য আর কি। সেইভাবে চিন্তা ভাবনা করে ওগুলো বাদ দেওয়া হয়েছে। জৈব যৌগ আরো ডিটেলস ছিল, সেগুলোকে একটু কমাই দেওয়া হয়েছে। তো সবকিছু মিলে স্যার আর কি বইটা চেঞ্জ হয়েছে আর কি। এটা হচ্ছে আপগ্রেড করা স্যার বলতে হাজারি বলবো। স্যার হ্যাঁ বল। হাজারি স্যারের বই বাদে কবির স্যারের বইটা কি সহায়ক হিসেবে রাখা যাবে? কারণ কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হাজারি স্যার একটু আউলা ঝাউলা করে দেয়। আচ্ছা, না ঠিক আছে, হ্যাঁ কবির স্যারের বই রাখতে পারো, ওনার বইটা সহজ আছে, ওনার মানে বইয়ের ভাষাগুলো সহজ সহজ। করে লেখা গুছানো। হ্যাঁ হ্যাঁ, সেটা ব্যবহার করতে পারো। মানে আমি কোনো বই তোমাকে ওইভাবে বলবো না যে এই বই ব্যবহার করা যাবে না, তুমি যে কোনো বই ব্যবহার করতে পারো। হাজারি নাগিরটা হচ্ছে সবচেয়ে বেশি কমন, চলে বেশি, এটা সবচেয়ে রিনাউন্ড বুক। তারপরে সহায়ক বই হিসেবে তোমরা অবশ্যই 2টা বই ফলো করবা, একটা নতুন এডিশন কিনে আর একটা পুরান এডিশনের বই কিনে নিলা ইয়া থেকে, যে কোনো জায়গা থেকে পুরান একটা বই কিনে নিলে কি হবে, তোমার 2টা বইয়ের ইনফরমেশনটা কালেক্ট হয়ে যাবে। কারণ এক বইতে কিন্তু সবকিছু দেওয়া থাকে না, আবার এক বইতে সবকিছু ভালোভাবে ব্যাখ্যা করাও থাকে না, ঠিক আছে? তো তোমরা স্যার কবিরে আপনাদের কাছ থেকে একটু বই নেওয়া যাবে কলেজ খুললে? কলেজ স্কুলে ডিপার্টমেন্টে বই থাকে না, টিচারদের কাছেই তোমার মানে তোমাদের পড়ানোর জন্য যে বইগুলো আর কি সেগুলোই থাকে, ঠিক আছে? তো লাইব্রেরিতে বই আছে, না স্যার ওগুলো যে কলেজ, নোট করার জন্য হ্যাঁ নেওয়া যাবে? বা কলেজের লাইব্রেরি লাইব্রেরিতে বই আছে, হ্যাঁ সেখান থেকে নিতে পারবা, সেখান থেকে নিয়ে লাইব্রেরিতে বসে তুমি নোট করে নিতে পারবা, ঠিক আছে? বাসায় নেওয়া যাবে না? বাসায় নেওয়া যাবে না, তোমার তোমার কলেজ একটু আগে এসে তুমি বই থেকে জিনিসগুলো লিখে নিতে পারবা, তোমাদের আইডি কার্ড দিয়ে তুমি বইটা নিতে পারবা, ওকে স্যার, থ্যাংক ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এই আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে ক্লাসটা এখানে শেষ করব। তোমরা আসলে সহায়ক বই হিসেবে 2টা বই রাখবা। সেক্ষেত্রে তোমরা যে কোনো রাইটার বই ব্যবহার করতে পারো, কবিরের বই ব্যবহার করতে পারো, তুমি বিপ্লব কুমার দেব, অথবা তুমি কি বলে এটাকে অক্ষরপত্র যেটাকে বলা আর কি, ওনার ওই বই, ইউ। মাহবুব হাসান লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ মাহবুব হাসান লিঙ্কন, হ্যাঁ ওনাদের বই ব্যবহার করতে পারো, স্বপন কুমার মিস্ত্রি, যার বই তোমার কাছে ভালো লাগে, সহজ ভাষা মনে হবে, সেটা তুমি ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে?
ওকে, তাহলে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আচ্ছা, নেক্সট ক্লাসে কিন্তু আমরা থার্ড চ্যাপ্টারে সিকিউ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম দুইটা লেকচার অংশটা একটু দেখে নিবা, ঠিক আছে? স্যার প্রথম দুইটা লেকচার, থার্ড চ্যাপ্টারের উপর যে প্রথম দুইটা লেকচার হয়েছিল সেই লেকচারগুলো একটু দেখবা। ওগুলো এমসিকিউ সিকিউ নিয়ে আলোচনা স্যার করব। ওগুলো কোশ্চেন গুলো কি একটা লিখে রাখবো পড়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, যদি তোমাদের কোশ্চেনও থাকে সেগুলো লিখে রাখতে পারো, জিজ্ঞেস করতে পারবা। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো।